আমি কি তাহলে পরীক্ষার খাতায় কিছুই লিখে আসতে পারিনি যে শুধুমাত্র 0 পেয়েছি? এরকম ভাবে তো আমি কোনো কিছুই খাতা জমা দিইনি, কোনো সাবজেক্টের ক্ষেত্রেই এটা হয়নি। তাহলে আমার মার্কশিটে এই নম্বরটা এলো কেন? এই প্রশ্ন কারোর তরফ থেকে ছিল। আবার তোমাদেরই মধ্যে কেউ প্রশ্ন এরকম করেছো, মাত্র 2 দেওয়া হয়েছে আমাকে, যেখানে 40 নম্বরের পরীক্ষা দিয়েছি, আমি এক্সপেক্ট করেছিলাম 25, 26 বা তার থেকেও হয়তো বেশি পাবো, সেখানে আমার রেজাল্টে এসেছে 2 নম্বর। এটাই বা কিভাবে সম্ভব? এই প্রশ্নটাও তোমাদেরই মধ্যে কেউ একজন করেছো। এই প্রশ্ন শুধু নয়, এরকম প্রশ্নও করেছো যে কেমিস্ট্রি সাবজেক্টে সেখানে হয়তো 9.1 রুলটা অ্যাক্সেস হয়ে গিয়ে সেখানে পাস হয়ে গিয়েছে, কিন্তু সে এরকম হওয়ার কথা নয়, আরো অনেক বেশি নম্বর আশা করেছে। এরকম প্রশ্নও এসেছে। তো তোমাদের তরফ থেকে যে যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে যেটা উঠে এলো যে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আশানুরূপ রেজাল্ট কিন্তু একেবারেই পাওনি। যেমন পরীক্ষা দিয়েছো, যতটা নম্বর এক্সপেক্ট করেছিলে তার নিরিখে রেজাল্ট আসেনি, অনেক অনেক কম নম্বর পেয়েছো। কেমিস্ট্রিতে তো অনেক জনকেই দেখা যাচ্ছে বিভিন্ন রুল অ্যাপ্লাই করে তবেই কিন্তু তার পাসটা হয়েছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে 9.1 রুলটা অ্যাপ্লাই হয়েছে এবং তার নিরিখে সে পাস করেছে। তার মানে এখানে দেখা যাচ্ছে সায়েন্স স্ট্রিমের অধিকাংশ স্টুডেন্ট কেমিস্ট্রিতে কিন্তু স্বাভাবিকভাবে পাস করে উঠতে পারেনি। বেশ কিছু ক্ষেত্রে ম্যাথের বিষয়েও দেখা গেল যে সেখানেও কিন্তু নম্বরটা তুলনায় কম এসেছে অন্য সাবজেক্টের তুলনায়। তো বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে এরকম কোন অভিযোগের কথা তোমাদের তরফ থেকে আসেনি। যেটা এসেছে অন্য সাবজেক্টের মধ্যে, যেমন হিস্ট্রিতে বললাম, হিস্ট্রিতে বেশ কয়েকজন এই অভিযোগ করেছো যে এত ভালো পরীক্ষা দিয়েছিলাম, খুবই ভালো লিখেছিলাম, অনেকটা নম্বর আশা করেছিলাম, কিন্তু সেই অনুযায়ী নম্বর আসেনি। ভূগোলের ক্ষেত্রেও কিন্তু কয়েকজন জানিয়েছো যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছি, আরো বেশি নাম্বার আশা করেছিলাম, পাশ করে গেছি, কিন্তু যে নাম্বারটা হয়েছে এটা একেবারেই নয়। তোমাদের এই সমস্ত কথার নিরিখে বলি, শুধুমাত্র তুমি যদি মনে মনে ভাবো যে তুমি যেটা লিখেছো সেটাই ঠিক, সেটা অনুযায়ী যথেষ্ট নম্বর হওয়ার কথা ছিল, তাহলে কিন্তু হবে না। সেটা তোমাকে বুঝতে হবে যে সেটা সত্যিই প্রশ্ন অনুযায়ী ঠিক লেখা ছিল কিনা। শুধু যাই খুশি হোক বানিয়ে লিখে দিয়ে চলে এলাম তাহলেই পরীক্ষক কিছু না কিছু নাম্বার দেবেন, এরকম আশা করাটা ঠিক নয়। কিন্তু যদি সত্যিই তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার করো, যে প্রশ্ন ছিল তার নিরিখে একদম ঠিকঠাকভাবে উত্তর করে আসো, তাহলে কোনো কারণে সেটা মিস হয়ে যেতে পারে, নাম্বারটা নাও পড়ে থাকতে পারে। আর তার কারণে এই এত বড় সুযোগটা যে তোমাদের জন্য WBCHSE বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে, সেটা হাতছাড়া করা একেবারেই উচিত হবে না। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি তৎকাল PPS, তৎকাল PPR এর কথা। তবে আমি তৎকাল PPS এর দিকে একেবারেই যেতে চাইছি না, কারণ এই পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনিতে খুব একটা কিন্তু পরিবর্তন হয় না। রেজাল্টের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে নো চেঞ্জ এসেছে। যেটা পরিবর্তন হয় সেটা PPR এর ক্ষেত্রে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে বিগত বছরের যে অভিজ্ঞতা সেখান থেকে বলছি, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে রেজাল্টের আমূল পরিবর্তন ঘটেছে। মেধা তালিকাতেও স্থান বদল হয়েছে, মেধা তালিকাতেও আরো সংখ্যাটা বেড়ে গেছে। যতজন প্রথম 10-এর জায়গা দখল করে নিতে পেরেছিল, একদম ফার্স্ট অ্যানাউন্সমেন্টে যেটা সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেখানেও দেখা গেছে যে বিরাট বড় রদবদল হয়েছে। সুতরাং তোমরা যদি ড্যাম শিওর থাকো যে হ্যাঁ তুমি যেরকম লিখে এসেছো সেই অনুযায়ী কিন্তু নম্বরটা আসেনি, আরো বেশি নম্বর হওয়ার কথা, তাহলে অতি অবশ্যই তুমি এই তৎকাল PPRটা করতে পারো। এটা একটু ব্যয় সাপেক্ষ, তার জন্য অতি অবশ্যই তোমাকে সেটা লক্ষ্য রাখতে হবে যে তোমার বাড়ির দিক থেকে কোনো আর্থিক সমস্যা রয়েছে কিনা। যদি সমস্যা না থেকে থাকে তাহলে তুমি অতি অবশ্যই এই তৎকাল PPRটা করো। সেখানে সর্বোচ্চ 2টো সাবজেক্ট পর্যন্ত তুমি করতে পারবে, সুতরাং সেখানে তোমাকে ব্যয় করতে হচ্ছে 1600 টাকা। এবার যদি তোমার একটা সাবজেক্ট নিয়ে দ্বন্দ্ব থাকে তাহলে তো 2টো করতে হচ্ছে না, একটা সাবজেক্টেই করতে পারবে, তাহলে সেখানে 800 টাকা লাগছে। আর তোমাকে এটা মাথায় রাখতে হবে এর সর্বোচ্চ সীমা, মানে তুমি কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য কিন্তু সময়টার একেবারেই নেই। আজই কিন্তু এই চূড়ান্ত সময়সীমাটা শেষ হয়ে যাচ্ছে। আজ মধ্যরাত্রি পর্যন্ত তোমাদের কাছে সময় রয়েছে, মানে রাত্রি 11টা 59 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ তৎকাল PPR এর আবেদনের জন্য। সুতরাং তুমি যদি মনে করো তোমার যে সাবজেক্টের নাম্বারটা কম এসেছে সেটা একেবারেই ঠিকঠাক হয়নি, আরো বেশি নাম্বার হতে পারতো, তাহলে তুমি অতি অবশ্যই আবেদন করো। এই প্রশ্নটা বহুজন তোমরা করেছো, ম্যাম আমার PPR করাটা কি ঠিক হবে নাকি হবে না, তার রেজাল্ট কতদিনে আসবে। তোমাদের এই প্রশ্নের উত্তরে বলি, তৎকাল PPR এর আবেদন করাটা ঠিক হবে না এটা তো আমি একেবারেই বলবো না, কিন্তু
আগে তোমাকে শিওর হতে হবে যে তুমি যেরকম লিখেছো সেই অনুযায়ী নাম্বারটা আসেনি, সেটা আরও নিশ্চয়ই নাম্বার বাড়বে। সেখানে তোমার মেধা তালিকায় স্থান পরিবর্তন হতে পারে, বা তোমার যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনের মধ্যে পরিবর্তন হতে পারে। থার্ড ডিভিশন থেকে তুমি সেকেন্ড ডিভিশনে উতরে যেতে পারো, বা সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে চলে আসতে পারো মাত্র কিছু নম্বরের জন্য। তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই পিপিআর করা উচিত। আর সেটা তৎকাল যদি তুমি করো তাহলে তার রেজাল্টটা তো তুমি একেবারে হাতে নাতে পেয়ে যাচ্ছ মাত্র 8 দিনের মধ্যেই। মানে আজকে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, আজকে থেকে 8 দিনের মধ্যেই কিন্তু তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে। তবে গত বছরের অভিজ্ঞতা থেকে বলি 8 দিন বলা হলেও তার আগেই কিন্তু রেজাল্টটা এসে গেছে। আজকে 17ই মে যদি তোমাদের জন্য লাস্ট ডেট হয়ে থাকে এই তৎকাল পিপিএস তৎকাল পিপিআর এর আবেদনের, তাহলে তার 8 দিন পরে মানে তুমি ধরে রাখো 25 তারিখ, সেই সময় পর্যন্ত তোমার রেজাল্ট এসে যাওয়ার কথা। এবার বিগত বছরে যে ঘটনাটা ঘটেছিল সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা আরো আগে এসে গেছিল। আর তোমাদের একেবারে কলেজ ভর্তির যে ডেটটা অ্যানাউন্স করা হয়েছে সেই ডেটটা হচ্ছে আগামীকাল, অর্থাৎ 18ই মে থেকে। 18ই মে থেকে শুরু করে চলছে 1 জুন পর্যন্ত। সুতরাং তার মধ্যেই তোমার নতুন রেজাল্ট হাজির হয়ে যাচ্ছে, তার বেসিসে তুমি ইজিলি ভর্তি হয়ে যেতে পারবে। যদি তোমার সেই রকম নাম্বারের পরিবর্তন হয় সেটা কলেজ ভর্তিতে অবশ্যই এফেক্ট ফেলবে। কি রকম এফেক্ট ফেলবে সেটা হচ্ছে, যদি নাম্বারটা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, মেরিট লিস্টে তুমি অনেকটা এগিয়ে থাকবে, তোমার পছন্দের কোর্স বাছাই করতে গেলেও তুমি এগিয়ে থাকবে। সেখানে ডিভিশনের যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রেও তুমি কিন্তু অনেকটা বেশি অ্যাডভান্টেজ পাবে। তাছাড়াও ডিভিশন পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমরা জানো যে বিভিন্ন রকমের ছাত্রবৃত্তি যেগুলো প্রচলিত রয়েছে সেগুলোর এক একজনের এক এক রকমের ক্রাইটেরিয়া রয়েছে, এক একটা স্কলারশিপের জন্য এক এক রকমের ক্রাইটেরিয়া রয়েছে। তো সেই পার্সেন্টেজ অফ মার্কসটা যদি তুমি ছুঁয়ে যেতে পারো এই পিপিআর এর মাধ্যমে বা পিপিএস এর মাধ্যমে, তাহলে কিন্তু তুমিও এলিজেবল হয়ে যাবে ওই গুরুত্বপূর্ণ স্কলারশিপটা পেতে, যেটা তোমাকে ভবিষ্যতে পড়াশোনার দিকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং আর সময় নষ্ট একেবারেই নয়, অনেক সময় গড়িয়ে গেছে। এই তৎকাল পিপিএস বা তৎকাল পিপিআর এর জন্য কিন্তু সময়টা অল্পই দেওয়া হয়েছিল। তো তুমি আদেও আবেদন করবে কি করবে না এই ভাবনা চিন্তায় এতটা সময় নষ্ট করেই ফেলেছো। আর এখন যেটুকু সময় আছে সেটাও কিন্তু কম নেই। তুমি এখনই সিদ্ধান্ত নাও তুমি আবেদনটা করবে কিনা। যদি মনে হয় করবে তাহলে অতি অবশ্যই এখনই আবেদনটা করে দাও। আর যদি আবেদন করেই দিয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও যে করেছি। আর যাদের এখনো হয়নি তাদেরকে বলবো অবশ্যই তুমি এটা করতে পারো যদি কোনো তোমার আর্থিক সমস্যা না থেকে থাকে। তো এই বিষয়ে যদি তোমার আর কিছু জানার থাকে কমেন্ট সেকশনে এসে জানতে চাইতে পারো। দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ কোনো নেক্সট উপস্থাপনায় আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সঙ্গে। তোমাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে সেটাও কিন্তু তুমি জানতে চাইতে পারো। আজকের এই উপস্থাপনা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যারা এখনো পর্যন্ত সেই দ্বন্দ্বের মধ্যে ভুগছে যে সে আদেও এই তৎকালের আবেদনটা করবে কিনা। সেটা হতে পারে পিপিএস বা হতে পারে পিপিআর। তাহলে বন্ধুও একটা সঠিক দিশা পেয়ে যাবে, সেও সিদ্ধান্ত নিতে সক্ষম হবে যে আবেদনটা করা উচিত নাকি উচিত নয়। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।